একটোপিক প্রেগন্যান্সি। আমি আমার খুব কাছের একজন মানুষকে একটোপিক প্রেগন্যান্সির বলি হয়ে বা একটোপিক প্রেগন্যান্সির শিকার হয়ে আমি আমার কাছের একজন মানুষকে হারিয়েছি। ভাবলাম কেননা আমার নিজস্ব একটা দায়বদ্ধতা থেকে যায় এটা নিয়ে একটা কথা বলতে। সো একটোপিক প্রেগন্যান্সি মূলত কি, এটা আমরা হয়তো কেউ কেউ কখনো কখনো শুনেছি অথবা শুনিনি। একটোপিক প্রেগন্যান্সি মূলত যখন মায়ের ডিম্বাণু এবং বাবার শুক্রাণু যখন একসঙ্গে মিলিত হয়ে জরায়ুর একটা নির্দিষ্ট জায়গায় যখন সেটা প্রতিস্থাপিত না হয়ে জরায়ুর বাইরে অথবা জরায়ুর ভিতরে অন্য কোনো অ্যাবনর্মাল সাইটে যখন সেটা প্রতিস্থাপিত হয় তখন সেটাকে আমরা একটোপিক প্রেগন্যান্সি বলি। এখন কথা হতে পারে যে তাহলে একটোপিক প্রেগন্যান্সি হলে এটার আউটকাম এত খারাপ কেন? কারণ সব ক্ষেত্রে আমরা সহজে একটোপিক প্রেগন্যান্সি একদম আর্লি ডায়াগনোসিস হয় না, যার কারণে দেখা যায় যে এটা খুবই লাস্টের দিকে যখন ডায়াগনোসিস হয়ে যায় হাতে করার কিছু থাকে না একমাত্র সার্জারি ছাড়া, সেই জন্য এটা খুবই লাইফ থ্রেটেনিং হয়ে যায়। তো এখন বলা যেতে পারে যে একটোপিক প্রেগন্যান্সি কেন হচ্ছে বা কারণটা কি। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় একটোপিক প্রেগন্যান্সিটা অনেকে টিউবাল প্রেগন্যান্সি নামে হয়তো শুনে থাকবেন। সেটা দেখা যায় জরায়ুতে যদি প্রতিস্থাপিত সেটা না হয় 80% ক্ষেত্রে সেটা জরায়ুর বাইরে মানে টিউবে এটা প্রতিস্থাপিত হয়। অন্যান্য জায়গাও হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়। এখন একটোপিক প্রেগন্যান্সির কী কী কারণ হতে পারে? কারণগুলো হলো, কারণ না বলে আমরা যদি রিস্ক ফ্যাক্টরগুলো বলি, রিস্ক ফ্যাক্টরগুলো খুবই আমাদের মনে হয় জানা উচিত। যদি কারো প্রিভিয়াস এরকম একটোপিক প্রেগন্যান্সি হয়ে থাকে তাহলে কিন্তু তার সেকেন্ড বা থার্ড একটোপিক প্রেগন্যান্সির চান্স বেড়ে যায়। হতে পারে তার কোনো ধরনের সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা যেমন গনোরিয়া হতে পারে, ক্ল্যামাইডিয়া, কারো যদি এ ধরনের ডিজিজ হয়ে থাকে সেক্ষেত্রে তার একটোপিক প্রেগন্যান্সির চান্স বেড়ে যায়। এছাড়া জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, যারা এক একজন এক এক ধরনের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করে, কেউ কেউ যদি কপার টিউব, টি টিউব বা এই ধরনের কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করে সেক্ষেত্রে একটোপিক প্রেগন্যান্সির চান্সটা বাড়ে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি অনেক সময় আইভিএফ বা যারা হচ্ছে এক ধরনের ট্রিটমেন্ট আছে, যারা হয়তো দীর্ঘদিন ধরে বাচ্চা হচ্ছে না, সেক্ষেত্রে তারা যদি ফার্টিলিটি ট্রিটমেন্ট নিতে যায় সেক্ষেত্রে এই পরিস্থিতিতে একটোপিক প্রেগন্যান্সি হওয়ার চান্সটা বেড়ে যায়। এছাড়া একদম লাস্টে বাট নট দ্য লিস্ট আমি যদি বলি সেটা হচ্ছে স্মোকিং বা ধূমপান। ধূমপান অনেক মানে সব কিছুতে এমন কিছু নাই যে যেটা রিস্ক ফ্যাক্টর ধূমপান হয় না। সো ধূমপান যদি কেউ করে সেক্ষেত্রেও কিন্তু একটোপিক প্রেগন্যান্সির চান্সটা বেড়ে যায়। এখন একটোপিক প্রেগন্যান্সি কেন এত ডেঞ্জারাস, আমরা কেন এত বারবার বলছি যে এটা আসলে ডেঞ্জারাস? এটা ডেঞ্জারাস একমাত্র হওয়ার কারণ যে শুরুতে এটা কিন্তু আমরা বুঝতে পারি না, একটা নর্মাল প্রেগন্যান্সির যেই সাইন সিমটম থাকে সেরকমই হতে থাকে। কিন্তু যত দিন যায়, যেহেতু ওটা টিউব, ওটা কোনো জরায়ু না, টিউবের ডায়ামিটার অত্যন্ত ছোট এবং দিনের পর দিন ওই যেই গ্রোথটা, যে বাচ্চা যেটা বাড়তে থাকে সে তো প্রতিনিয়ত বাড়ে, বাড়তে বাড়তে যখন টিউবটা ফেটে যায় তখনই এক্সেসিভ ব্লিডিং হয় পেটের মধ্যে এবং ওই সময় সার্জারি করা ছাড়া আর হাতে কোনোই অপশান থাকে না এবং এই জন্যই এটা এত বেশি ডেঞ্জারাস। এখন লক্ষণগুলো কি হতে পারে? শুরুতে কিন্তু তেমন কোনো লক্ষণ আসলে বোঝা যায় না। এজন্যই আমরা বারবার প্রেগনেন্ট মহিলাদের বলি যে আপনারা ফলো আপে থাকেন। এটা কিন্তু অন্যতম একটা কারণ এটা বলার পেছনে। তো এখন শুরুতে বোঝা যায় না, শুরুতে লক্ষণগুলো এরকম হতে পারে যে হয়তো যোনিপথে হালকা হালকা ব্লিডিং হচ্ছে, একটু রক্তপাত হচ্ছে, অথবা হালকা হালকা চিনচিনে ব্যথা। এটা কিন্তু মেয়েদের খুবই কমন, অনেক সময় তারা এই জিনিসটাকে পাত্তা দেয় না। কিন্তু লাস্টের দিকে যখন এক্সেসিভ ব্লিডিং হয় তখন তারা হয়তো প্রচণ্ড পেট ব্যথা, মাথা ঘোরা, এমনকি অজ্ঞান হওয়া পর্যন্ত হতে পারে। এরকম সিচুয়েশন যদি হয় অবশ্যই কিন্তু তাকে ইমার্জেন্সি কেয়ার তখন দিতে হবে। সো এই জন্যই এটা এত বেশি ডেঞ্জারাস বা এত বেশি ফ্যাটাল বলা যেতে পারে।